আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল কেমিয়ায় তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছি দশম শ্রেণীর পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, অর্থাৎ তোমাদের যে ইনঅর্গানিকের যে পার্টটা আছে, মানে অজৈব রসায়ন বলতে ইনঅর্গানিকটা বোঝাচ্ছে, ইনঅর্গানিকের যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আজকে আমরা করব শেষ ক্লাস। এর আগের ক্লাসে আমি পড়িয়েছি নাইট্রোজেন এবং নাইট্রোজেনের বিভিন্ন যে রিয়াকশানগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করেছি, এবং মাধ্যমিক পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন আসে, অল্টারনেটিভ ইয়ারে কী কী ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা পড়ব তিনটে যে অ্যাসিড আছে, মেন তিনটে যে অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই তিনটে অ্যাসিডের যে শিল্প প্রস্তুতি তার কেবলমাত্র বিক্রিয়াটুকু পড়ব। তোমাদের সিলেবাসে কেমন করে শুধু রিয়াকশানটা হয় বা কোন রিয়াকশানের থ্রু দিয়ে এই বিক্রিয়াগুলো হয় আর কি, মানে এই সিএল প্রিপারেশন করার জন্য কি কি রিয়াকশান লাগবে সেই রিয়াকশানগুলোই আমরা শুধুমাত্র পড়ব, কিন্তু কিভাবে কি কি প্রসেসের মাধ্যমে হবে সেই ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারটা আমরা আলোচনা করব না, শুধুমাত্র আমরা রিয়াকশান পার্টটা আলোচনা করব। তাহলে আজকের আমাদের ক্লাসে আমরা পড়ব HCl, HNO3 ও H2SO4 এর প্রিপারেশন। ঠিক আছে, প্রথমে আসছি আমরা HCl। HCl প্রিপারেশন আমরা যে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, অর্থাৎ যে কোনো যে রাসায়নিক শিল্প আছে সেই রাসায়নিক শিল্পের জন্য যে HCl প্রস্তুত করা হয়, সেই HClটা সাধারণত দুটো উপায়ে তৈরি করা হয়। এক হচ্ছে লাবলাং পদ্ধতি, আর একটা হচ্ছে সংশ্লেষণ পদ্ধতি। তাহলে দুটো পদ্ধতি, একটা হচ্ছে লাবলাং পদ্ধতি, আরেকটা হচ্ছে সংশ্লেষণ পদ্ধতি। তাহলে প্রথমে আসছি লাবলাং পদ্ধতি। দেখো, এই যে শিল্প পদ্ধতিগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে প্রত্যেকটা বিক্রিয়ার যে প্রয়োজনীয় দ্রব্য এবং উপজাত যে দ্রব্যগুলো, মানে বিক্রিয়া শেষে যেসব জিনিসগুলো উৎপন্ন হয় বা যেসব বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয় মেন HCl ছাড়া, বা যেটা আমি তৈরি করতে চাচ্ছি সেই জিনিসটা ছাড়া, বাকি আমরা যেন সাইক্লিক প্রসেসে সেটাকে ব্যবহার করতে পারি। কারণ ইন্ডাস্ট্রিতে তৈরি করার সময় আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে পরিবেশের কথা, কারণ জানি আমরা পরিবেশ কিন্তু প্রচুর এই শিল্পের দ্বারা দূষিত হয়। কারণ এই প্রত্যেকটা যে শিল্প প্রিপারেশনে কিছু পরিমাণ বায়ু দূষক গ্যাস বা এমন কোনো রাসায়নিক পদার্থ উৎপন্ন হয় যা আমাদের পরিবেশকে দূষিত করতে পারে, বা মাটির সঙ্গে মিশলে, জলের সঙ্গে মিশলে জল দূষণ হতে পারে। তাই ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যখন ডিজাইন করা হয়, তাই প্রত্যেকটা জিনিসকে চেষ্টা করা হয় এই পদ্ধতি থেকে যে জিনিসগুলো উৎপন্ন হলো সেইটাকে অন্য একটা পদ্ধতিতে লাগানো, বা এই পদ্ধতিতে যে জিনিসটা হচ্ছে লাগবে সেটা অন্য কোনো পদ্ধতিতে ব্যবহার করা। আমরা এই উদাহরণেই পড়ব, দেখবে। তো এই যে লাবলাং পদ্ধতি, আমরা HCl প্রিপারেশনের জন্য যে লাবলাং পদ্ধতি আমরা আলোচনা করব, লাবলাং পদ্ধতির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সাধারণ লবণ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এবং এর সঙ্গে লাগে গাঢ় সালফিউরিক অ্যাসিড। কি লাগবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে লাবলাং পদ্ধতিতে HCl উৎপাদনের জন্য আমার কি লাগবে? একটা হচ্ছে NaCl, আর একটা লাগবে সালফিউরিক অ্যাসিড। কি ধরনের সালফিউরিক অ্যাসিড? গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, এই বিক্রিয়াটা দুটো ধাপে সম্পন্ন হয়। ঠিক আছে, প্রথম ধাপে কি হয় না, 1800 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড দুজনে বিক্রিয়া করে সোডিয়াম বাইসালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে প্রথম ধাপে
সোডিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম বাইসালফেট ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা কততে উৎপন্ন হয়, এই কততে সম্পন্ন হয়? 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এই যে সোডিয়াম বাইসালফেটটা উৎপন্ন হচ্ছে, এই সোডিয়াম বাইসালফেট আরও যে সোডিয়াম ক্লোরাইড আছে, এই দুটো যে মিক্সচার হয়ে যাবে যখন, এই দুটো মিক্সচারকে প্রায় হচ্ছে আরও উচ্চ উষ্ণতায় 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এরা বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে সেকেন্ড ধাপে কি হয়? সেকেন্ড ধাপে হয় এই যে সোডিয়াম বাইসালফেট যেটা রয়ে গেল, এই যে সোডিয়াম বাইসালফেট, এটার সঙ্গে আরও যে NaCl, সেই NaClকে বিক্রিয়া করবে কত? 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ঠিক আছে, সোডিয়াম বাইসালফেট এবং সোডিয়াম ক্লোরাইড পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে কি উৎপন্ন করা হয়? Na2SO4 আর সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এই যে সোডিয়াম সালফেট যে লবণটাকে উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হয় সল্ট কেক। এটাকে বলা হয় কি? সল্ট কেক। আর এই যে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা, সেটাকে কি করা হয় না, এইরকম মানে কোয়ার্চপূর্ণ একটা গ্যাস জারের ভেতর দিকে চালনা করা হয়। কোয়ার্চপূর্ণ একটা জারের ভেতর দিকে চালনা করা হয় এই Cl গ্যাসটাকে, যেটা হচ্ছে উপর থেকে কি করা হয়? বিশুদ্ধ জল হচ্ছে তোমার জলের ধারা পড়তে থাকে, সেই বিশুদ্ধ জলের সঙ্গে এই Cl দ্রবীভূত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন তাকে আমরা বলবো হাইড্রোজেন ক্লোরাইড, আর যখনই সেটা জলে দ্রবীভূত হবে তখন তাকে বলা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে ওভারঅল বিক্রিয়াটা আমরা যদি লিখি তাহলে কি হবে না, সোডিয়াম ক্লোরাইড সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। এখানে ওভারঅল বিক্রিয়াটা লিখবে, এই ওভারঅল টেম্পারেচারটা লিখবে 700 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে উৎপন্ন হবে Na2SO4, সঙ্গে উৎপন্ন হবে HCl। এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাকে ওই যে কোয়ার্চপূর্ণ স্তম্ভের মধ্য দিকে জলের যে ফ্লো থাকে তার ভেতর দিকে চালনা করলে জলের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত হবে এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা দ্রবীভূত হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। ঠিক আছে, এইটা গেল আমাদের লা ব্লাঙ্ক পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেটা আছে সংশ্লেষ পদ্ধতি। কি আছে? সংশ্লেষ পদ্ধতি। এরপরে আমরা আসছি এই Cl এর যে সংশ্লেষ পদ্ধতি আছে, সেই সংশ্লেষ পদ্ধতিতে এই সংশ্লেষ পদ্ধতিতে আমি যেমন এই প্রথমেই বললাম যে কোনো রাসায়নিক যে বিক্রিয়া হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রসেস চলেছে, তার থেকে যে উপজাত পদার্থ থাকে বা পরীক্ষার মানে এই বিক্রিয়াটা হওয়ার শেষে যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়, সেগুলোকে আমরা ব্যবহার করার চেষ্টা করি। ঠিক একই রকমভাবে এই Cl সংশ্লেষণ পদ্ধতিতে কি করা হয় না, হচ্ছে কাস্টনার কেলনার পদ্ধতিতে যে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, সেই সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করার সময় উপজাত পদার্থ হিসেবে ক্লোরিন এবং আর হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। তাহলে এই ক্লোরিন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস তাহলে এই ক্লোরিন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস এইটাই হচ্ছে সংশ্লেষ পদ্ধতির মূল যে রাসায়নিক দ্রব্য লাগে, সেই রাসায়নিক দ্রব্যগুলো। এরপর কি করা হয়, এই ক্লোরিনের থেকে হাইড্রোজেনটা একটু সামান্য পরিমাণ বেশি নিয়ে এই দুটোর মিশ্রণকে আমরা সিলিকা নির্মিত কোনো পাত্রের মধ্যে যদি উত্তপ্ত করা হয়, তখন হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। তাহলে রাসায়নিক সমীকরণ কি হবে? ক্লোরিন এটাও গ্যাস, হাইড্রোজেন এটাও গ্যাস, দুটো পরস্পরের মধ্যে বিক্রিয়া করে উৎপন্ন করে HCl গ্যাস।
এরপর এই HCl গ্যাসটাকে পুনরায় জলের মধ্যে দ্রবীভূত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করা হয়। তাহলে আমাদের প্রথমে যখন রাসায়নিক বিক্রিয়া স্টার্ট করি তখন হচ্ছে আমাদের ফার্স্টে আমরা কি পাই, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাই। পরে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটাকে জলে দ্রবীভূত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা উৎপন্ন করি। এই গেল HCl এর সংশ্লেষ পদ্ধতি। এরপরে আমরা আসছি নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড উৎপাদনের জন্য আমরা ব্যবহার করব অসওয়াল্ড পদ্ধতি। কি ব্যবহার করব? অসওয়াল্ড পদ্ধতি। ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে তো আসেই, টেস্ট পরীক্ষাতেও আসে, এবং এই অসওয়াল্ড পদ্ধতি তোমাদের 11-12-এও পড়তে হবে, এবং পরে যখন কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করবে তখন ইন্ডাস্ট্রিয়াল যখন কেমিস্ট্রিটা পড়বে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতেও এটা তোমাদের পড়তে হবে। তাহলে এরপরে আমরা পড়ব অসওয়াল্ড পদ্ধতি। আমরা এই সাধারণত এই পদ্ধতিগুলো শুধু রাসায়নিক বিক্রিয়ার ধাপগুলো আমরা শুধুমাত্র পড়ব, কিন্তু কেমনভাবে উৎপন্ন করা হয় মানে ইন্ডাস্ট্রিয়াল যে মেথড, তার যে স্ট্রাকচার, তার যে ফ্লো চার্ট, সেগুলো আমাদের পড়ার দরকার হয় না, কারণ তোমাদের সিলেবাসে শুধুমাত্র রিয়াকশানটুকুই আছে। তোমরা যখন ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পড়বে, কোথায় উৎপন্ন হচ্ছে, কীরকমভাবে উৎপন্ন হচ্ছে, তার পুরো ডায়াগ্রাম সমেত তোমাদেরকে ডিটেলস পড়তে হবে। আচ্ছা, এই অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনও কিন্তু 3টে ধাপে হয়। কি ধাপে হয়? 3টে ধাপে হয়। তাহলে প্রথম ধাপ কি? ফার্স্টে কি হয় না, NH3, তার মানে হচ্ছে অ্যামোনিয়া থেকে কি উৎপন্ন হয়? নাইট্রিক অক্সাইড। অ্যামোনিয়া থেকে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। যখন আমরা অ্যামোনিয়া পড়ছিলাম, অ্যামোনিয়ার জারণ ধর্ম যখন পড়ছিলাম, অ্যামোনিয়ার জারণ, বুঝতে পেরেছো? তখন আমরা এইটা পড়েছি, অক্সিজেন দ্বারা জারণ। তাহলে পদ্ধতির এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই রিয়াকশানের ফার্স্ট এই যে প্রথম ধাপটা, এটাই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে ভীষণ কন্ডিশন থাকে। এই অ্যামোনিয়াকে নাইট্রিক অক্সাইডে রূপান্তর করতে অনেক কন্ডিশন প্রয়োজন হয়। কি কন্ডিশন প্রয়োজন হয় না, প্রথমেই বিশুদ্ধ এবং শুষ্ক এবং ধূলিকণা মুক্ত। তাহলে তিনটে হচ্ছে কন্ডিশন। কি বললাম? বিশুদ্ধ, শুষ্ক ও ধূলিকণা মুক্ত। ধূলিকণা মুক্ত অ্যামোনিয়া ও অক্সিজেনের মিশ্রণকে, অ্যামোনিয়া এবং অক্সিজেনের মিশ্রণকে কি বললাম? বিশুদ্ধ, শুষ্ক ও ধূলিকণা মুক্ত অ্যামোনিয়া ও অক্সিজেনের মিশ্রণকে, কন্ডিশন কি? 5 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপ। অ্যাটমসফিয়ার চাপ 5 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপ, 700 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ঠিক আছে? এবং প্লাটিনাম রোডিয়াম তারজালির উপর দিকে খুব দ্রুত চালনা করতে হবে। দ্রুত চালনা করলে কি উৎপন্ন হবে? দ্রুত চালনা করলে এখানে সংস্পর্শকাল কত হতে হবে? 0.0014 সেকেন্ড। মানে কত স্পিডে চালনা করতে হবে, বুঝতে পেরেছো? তার মানে অনেক বেশি স্পিডে সংস্পর্শকাল, মানে ওই তারজালির সঙ্গে কেবলমাত্র 0.0014 সেকেন্ড সে সংস্পর্শ করতে পারবে। এর থেকে বেশি করলে অসুবিধে আছে, কারণ অ্যামোনিয়া তখন নিজেই কি হয়ে যাবে? আচ্ছা, তোমার এই অ্যামোনিয়া থেকে যে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এবং অ্যামোনিয়া দুজনেই জারিত হয়ে কি হয়ে যাবে? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তখন আর কিন্তু আমরা নাইট্রিক অক্সাইড আমরা পাবো না। এই দুটোই বিজারিত হয়ে কি হয়ে যাবে? না, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন
হবে। বুঝতে পেরেছো? তাহলে বিশুদ্ধ শুষ্ক ধূলিকণা মুক্ত অ্যামোনিয়া ও অক্সিজেনের মিশ্রণকে 5 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপে 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্লাটিনাম রেডিয়াম তারজালির উপর দিকে অত্যন্ত দ্রুত চালনা করলে এই অ্যামোনিয়া কি উৎপন্ন করে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এতে প্রায় 90% অ্যামোনিয়াই জারিত হয়ে কি উৎপন্ন করে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া এবং তাপ উৎপাদক বিক্রিয়া। তার মানে সম্মুখ বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাহলে রিয়াকশন কি হবে? অ্যামোনিয়া এর সঙ্গে অক্সিজেন, কন্ডিশন কি বললাম না, 7 থেকে 8 অ্যাটমসফিয়ার চাপ, আচ্ছা 700 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। আচ্ছা, প্লাটিনাম রোডিয়াম তারজালি, এটা হচ্ছে কি হয়? অনুঘটক হিসেবে কাজ করে। দিলে কি উৎপন্ন হবে? নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হবে। নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা ইম্পর্ট্যান্ট, কারণ এটাই হচ্ছে মূল বিক্রিয়া। এই বিক্রিয়াটা উভয়মুখী এবং সম্মুখ বিক্রিয়া তাপ উৎপাদন করে। ঠিক আছে, এরপর সেকেন্ড স্টেপে কি করা হয়? এই যে নাইট্রিক, এর সঙ্গে তো তাপ উৎপন্ন হয়, তাহলে টেম্পারেচার প্রচুর বেশি থাকে। এই নাইট্রিক অক্সাইডকে কি করা হয়? কুল ডাউন করা হয়। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ঠান্ডা করা হয়। 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ঠান্ডা করার পর বায়ুর অক্সিজেন, অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে এই নাইট্রিক অক্সাইডকে জারিত করে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। তাহলে সেকেন্ড স্টেপে কি উৎপন্ন হয় না, এই যে নাইট্রিক অক্সাইড সেটা অতিরিক্ত বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এখানে টেম্পারেচার কত ছিল? 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ছিল। ওটাকে ঠান্ডা করে কততে নিয়ে আসতে হবে? প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসার পরে কি হবে? নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এই নাইট্রোজেন ডাই অক্সাইডকে যখন জল দ্বারা শোষিত করা হবে, মানে জলের ভেতর দিকে চালনা করা হবে, তাহলে জল দ্বারা শোষিত হলে নাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে এবং এর সঙ্গে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। এই যে নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন হবে সেটা পুনরায় আবার কি করা হবে? নাইট্রোজেন ডাই অক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে পুনরায় যে নাইট্রিক অ্যাসিড উৎপাদনে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে থার্ড রিয়াকশানটা কি হয় না, এই নাইট্রোজেন ডাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করা হয়। জলে দ্রবীভূত করলে কি উৎপন্ন হয় না, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, HNO3 নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় এবং হচ্ছে তাহলে এখানে 3 দিতে হবে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় এবং সঙ্গে উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড। এই যে নাইট্রিক অক্সাইডটা আবার পুনরায় এইখানে সেকেন্ড ধাপে যে নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াতে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই 3টি স্টেপ ফলো করে আমরা অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করতে পারবো। এরপর তোমাদের একটা স্বাভাবিকভাবেই যে প্রশ্ন আসবে যে এই যে আপনি বললেন এখানে সংস্পর্শকাল অত্যন্ত কত হয়, কম হয়, কত দেখো এখানে 0.0014 সেকেন্ড হয়। কারণ হচ্ছে কি না, আমরা জানি এই যে এখানে হচ্ছে প্লাটিনাম রেডিয়াম তারজালি অনুঘটক হিসেবে কাজ করে। ঠিক আছে, এই অনুঘটকের উপস্থিতিতে এই অ্যামোনিয়া যদি সংস্পর্শকাল এই 0.0014 সেকেন্ডের থেকে বেশি হয়ে যায়, তখন কি হবে না, HNO3 সময় যে নাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হয় সেই নাইট্রিক অ্যাসিডটা জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ফলে আর আমরা এই যে নাইট্রিক অক্সাইড পাবো না। রিয়াকশানটা আমরা দেখছি।
তাহলে এটা হচ্ছে সংস্পর্শকাল কত থাকছে, এই বিক্রিয়াটা হওয়ার জন্য সংস্পর্শকাল কত থাকছে 0.0014 সেকেন্ড, তাই তো। তাহলে যদি এটা বেশি সময় ধরে থাকে তাহলে এই অ্যামোনিয়া কি হবে না হচ্ছে এই অক্সিজেন দ্বারা অনেক বেশি জারিত হবে। এই অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করবে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে। নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে, সঙ্গে জল উৎপন্ন করবে। তাহলে এখানে যে আমরা বিক্রিয়াতে কি পাচ্ছিলাম, এই যে নাইট্রিক অক্সাইড, আর কিন্তু নাইট্রিক অক্সাইড আমরা পাবো না। এই অ্যামোনিয়া জারিত হয়ে কি উৎপন্ন করবে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে। ফলে এই রিয়াকশানটা, এখানে তো নাইট্রিক অ্যাসিডটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নাইট্রিক অক্সাইড না উৎপন্ন হলে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হবে না, আর তাকে জলে দ্রবীভূত না করলে নাইট্রিক অ্যাসিড পাওয়া যাবে না। তাহলে এই বিক্রিয়াটা যেহেতু গুরুত্বপূর্ণ, এবং এখানে যদি আমরা প্লাটিনাম রোডিয়াম তারজালির সঙ্গে সংস্পর্শকালটা বেশি করে দিই, তাহলে কি হবে, এই অ্যামোনিয়াটা জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবং আমরা নাইট্রিক অ্যাসিড পাবো না। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের মাধ্যমিকে কিন্তু এটা বারবার আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসছি H2SO4 প্রস্তুতি, স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি। তাহলে এরপরে আমরা আসছি স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রিপারেশন। H2SO4 প্রিপারেশন ভীষণ ইম্পর্টেন্ট স্পর্শ পদ্ধতি। এই পদ্ধতিটা 4টে ধাপে বিভক্ত। কতগুলো ধাপে বিভক্ত, 4টে ধাপে বিভক্ত। প্রথমে কি করা হয়, সালফারকে অথবা আয়রন পাইরাইটিস, সালফারের একটা আকরিক, তাহলে বিশুদ্ধ সালফারকে অথবা সালফার পাইরাইটিসকে, এই আয়রন পাইরাইটিসকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কি করব আমরা, প্রথমেই ওদেরকে পোড়ালেই সালফার ডাইঅক্সাইড সালফার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে প্রথমেই হচ্ছে সালফার চুল্লির মধ্যে আয়রন পাইরাইটিস বা হচ্ছে সালফার দুটোকেই বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে যদি আমরা দহন করি, তাহলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তাহলে সমীকরণ কি হবে, সালফার প্লাস অক্সিজেন সমান উৎপন্ন হবে সালফার ডাইঅক্সাইড। এখানে যদি আমি বিশুদ্ধ সালফার ব্যবহার করি, এর বদলে যদি আমরা আয়রন পাইরাইটিস ব্যবহার করি, আয়রন পাইরাইটিস যদি ব্যবহার করি, তাহলে আয়রন পাইরাইটিসের সংকেত কি, FeS2, এর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, Fe2O3 সঙ্গে উৎপন্ন করবে সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, কি উৎপন্ন করবে, সালফার ডাই অক্সাইড। তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি উৎপন্ন করব, সালফার ডাই অক্সাইড প্রিপারেশন করব। তাহলে প্রথমে কি উৎপন্ন হবে, সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। সেকেন্ড স্টেপে কি করা হবে, এই সেকেন্ড স্টেপটা, এর সেকেন্ড স্টেপটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এই সালফার ডাই অক্সাইডকে অতিরিক্ত বায়ুর সঙ্গে মেশাতে হবে এবং দুটোকেই বিশুদ্ধ করতে হবে এবং শুষ্ক করতে হবে এবং ধূলিকণা মুক্ত করতে হবে। তাহলে এই সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেনের মিশ্রণকে বিশুদ্ধ ও শুষ্ক করতে হবে, বিশুদ্ধ করতে হবে এবং শুষ্ক করতে হবে। এরপরে কত 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা প্লাটিনাম অ্যাসবেস্টস যে কোনো
যে কোনো একটা অনুঘটক আমরা ব্যবহার করতে পারি। তাহলে সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেনের মিশ্রণকে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বা প্লাটিনাম অ্যাসবেস্টর অনুঘটকের মধ্য দিয়ে যদি চালনা করা হয় তাহলে কি উৎপন্ন হবে? এই সালফার ডাই অক্সাইড সালফার ট্রাই অক্সাইডে রূপান্তরিত হবে। কি উৎপন্ন হবে? সালফার ট্রাই অক্সাইডে পরিণত হবে। এইখানে এই বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই যে স্টেপটা এটা হচ্ছে উভয়মুখী। এই স্টেপটা উভয়মুখী এবং তাপ উৎপাদক। উভয়মুখী এবং তাপ উৎপাদক। তাহলে এইটার এই সেকেন্ড স্টেপটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে সেকেন্ড স্টেপে কি হলো? সালফার ডাই অক্সাইডকে সালফার ট্রাই অক্সাইডে রূপান্তর করা হলো। তৃতীয় ধাপে কি করা হয়? তৃতীয় ধাপে কি করা হয়? এই যে উৎপন্ন সালফার ট্রাই অক্সাইডকে ঘন সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করা হয়। তাহলে কি হয় না, ঘন সালফিউরিক অ্যাসিড এই সালফার ট্রাই অক্সাইডটাকে অ্যাবজর্ব করবে এবং পাইরো সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। এই পাইরো সালফিউরিক অ্যাসিডটাকে আমরা বলে থাকি ওলিয়াম। এটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে এই সালফার ট্রাই অক্সাইডকে কি করা হয়? গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করলে কি উৎপন্ন হয়? H2SO7, এর নাম বলা হয় ওলিয়াম। ঠিক আছে, এরপর ফোর্থ স্টেপে কি করা হয়? ফোর্থ স্টেপে এই ওলিয়ামের মধ্যে তার মানে H2SO7, এই ওলিয়ামের মধ্যে প্রয়োজন মতো জল মিশিয়ে কি করা হয়? সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয়। তাহলে চারটে স্টেপ। ফার্স্ট স্টেপে কি হলো? সালফার কিংবা আয়রন পাইরাইটিসকে পুড়িয়ে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করা হলো। দ্বিতীয় স্টেপে কি হলো? সালফার ডাই অক্সাইডকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে জারিত করে সালফার ট্রাই অক্সাইডে রূপান্তরিত করা হলো। থার্ড স্টেপে সালফার ট্রাই অক্সাইডকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে শোষণ করা হলো, দিয়ে পাইরো সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম উৎপন্ন করা হলো। ফোর্থ স্টেপে ওলিয়ামের মধ্যে জল মিশিয়ে প্রয়োজন মতো সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয়। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, ভীষণ 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 ইম্পর্টেন্ট। সে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকে হয়। 1 নম্বর, এই যে সালফার ডাই অক্সাইড, আমরা যখন অ্যাসিড রেন পড়েছি সেখানে দেখেছি সালফার ডাই অক্সাইড বা সালফার ট্রাই অক্সাইড জলে দ্রবীভূত হয়, আমরা প্রত্যেকেই জানি। এবং এই সালফার ট্রাই অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ডিরেক্ট যদি জলে দ্রবীভূত করা হয় তাহলেও কিন্তু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। রিঅ্যাকশানটা দেখো কি, SO3 প্লাস হচ্ছে H2O দিলে কি উৎপন্ন হবে? H2SO4। কিন্তু এই যে এই সালফার যে ট্রাই অক্সাইড উৎপন্ন হচ্ছে একে ডিরেক্ট কেন জলে দ্রবীভূত করা হচ্ছে না? তাহলে সালফার, প্রশ্নটা কি হবে? সালফার ট্রাই অক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করে সালফার ট্রাই অক্সাইডকে সরাসরি জলে দ্রবীভূত করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয় না কেন? দেখো, এই যে সালফার ট্রাই অক্সাইড যখন জলে দ্রবীভূত হয় তখন বিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। এই যে তাপটা উৎপন্ন হয়, এই তাপে কিছু পরিমাণ সালফার ট্রাই অক্সাইড কি হয়? বাষ্পে পরিণত হয় এবং ঘন কুয়াশার মতো যে পাত্রের মধ্যে এই রিঅ্যাকশানটা করানো হয় সেই পাত্রের উপরে ঘন কুয়াশার মতো হয়ে যায়। বুঝতে পেরেছো? এরপর এই যে ঘন কুয়াশার মতো হয়ে যে সালফার ট্রাই অক্সাইড গ্যাসটা রয়ে গেল, এই গ্যাসটাকে আর কিন্তু জলে দ্রবীভূত করা যায় না। এর ফলে কি হয়? কিছু পরিমাণ সালফার ট্রাই অক্সাইড সবসময় নষ্ট হয়ে যায়। এবার ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে কিন্তু তোমাকে সবসময় মানে খেয়াল রাখতে হবে যাতে করে কম খরচা হয়, কম যাতে নষ্ট হয়, বা কিভাবে আমরা সব কিছু মেটেরিয়ালের একদম সুষ্ঠু বন্দোবস্ত করতে পারবো এবং একদম শেষ পর্যন্ত যে আমার যেটা আমি আর ইউজ করতে পারছি না সেটাকে ডিসপোজ করতে হবে, সেটারও নির্দিষ্ট রুল থাকে।
তাহলে এগুলো সমস্ত মেনটেন করতে হয়। তাহলে আমরা যে সালফার ট্রাই অক্সাইড, কারণ এখানে যে সালফার ট্রাই অক্সাইড প্রস্তুত করার জন্য এই যে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড বা প্ল্যাটিনাম অ্যাসবেস্টস, এই যে অনুঘটকটা, প্ল্যাটিনামের যে কোনো মানে যৌগই আর কি ভীষণ দামি হয়, কারণ প্ল্যাটিনাম নিজেই একটা দামি খুব। আচ্ছা, এই যে প্ল্যাটিনামের অ্যাসবেস্টসটা সেটা খরচা হয়, প্লাস রিয়াকশানের জন্য আমাকে অনেক কিছু এনভায়রনমেন্ট মেনটেন করতে হয়, 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এত সব কিছু মেনটেন করার জন্য আমার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। এবার এই যে সালফার ট্রাই অক্সাইড, সেটাকে আমি জলে দ্রবীভূত করতে গেলাম, কিছুটা দ্রবীভূত হলো, বাকিটা নষ্ট হয়ে গেল, তাহলে এখানে আমার অপচয় বেশি হচ্ছে। তার থেকে বরঞ্চ যদি আমি সালফার ট্রাই অক্সাইডকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করে ওলিয়াম প্রিপারেশন করে নিতে পারি, তাহলে আমার অতি সহজে যে রিয়াকশানটা হয়ে যাবে, এই অপচয়ের ব্যাপার থাকবে না। তাহলে এই কারণেই সালফার ট্রাই অক্সাইডকে সরাসরি সালফিউরিক অ্যাসিডের মধ্যে যে দ্রবীভূত করা হয়, জলের মধ্যে দ্রবীভূত করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথায়, এইখানে যখন আমরা সেকেন্ড স্টেপটা বলছিলাম, এই যে সালফার ডাইঅক্সাইডকে যখন সালফার ট্রাই অক্সাইডে আমরা রূপান্তরিত করছি, সেখানে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মিশ্রণটাকে আমরা বলছি বিশুদ্ধ এবং শুষ্ক। কেন বিশুদ্ধ এবং শুষ্ক কেন? কারণ দেখো, এই সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মিশ্রণটাকে যদি আমরা বিশুদ্ধ না করি, এই যে বায়ুর যে অক্সিজেন, এই অক্সিজেনের সঙ্গে কি থাকে, বিভিন্ন রকম গ্যাস, যেমন হচ্ছে জলীয় বাষ্প থাকে, আচ্ছা হাইড্রোজেন সালফাইড থাকে, ঠিক আছে, এইরকম বিভিন্ন রকম গ্যাস থাকে। তো এই গ্যাসগুলো কি করে, এই যে প্ল্যাটিনাম অ্যাসবেস্টস, এই অ্যাসবেস্টারকে কি করে, প্রচুর পরিমাণে হচ্ছে তোমার ক্ষতিগ্রস্ত করে, যেগুলো অনুঘটক বিষ হিসেবে কাজ করে এবং প্ল্যাটিনাম অ্যাসবেস্টারের কার্যকারিতা নষ্ট করে দেয়, তাতে প্রচুর পরিমাণে খরচা হয়। তাই জন্য এই যে স্টেপটা করার সময় সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে মিশ্রণটা, সেই মিশ্রণটাকে কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতে হয় এবং সেটাকে অবশ্যই হচ্ছে তোমার জলীয় বাষ্প মুক্ত করতে হয়, বিশুদ্ধ করতে হয় এবং শুষ্ক করতে হয়, এটা কিন্তু কন্ডিশন। এরপরে এই প্লাটিনাম অ্যাসবেস্টসের বদলে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কেন ব্যবহার করা হয়, এটাও প্রশ্ন হয়। তাহলে প্লাটিনাম অ্যাসবেস্টস আমি যেটা বললাম যে ভীষণ দামি একটা অনুঘটক, ঠিক আছে, খুব অল্প পরিমাণেরও দাম খুব বেশি হয় এবং এর ফলে কি হয় না হচ্ছে, এই যে যদি কোনো রকমে যদি এই অক্সিজেনের সঙ্গে সামান্য পরিমাণও কী থেকে যায়, অশুদ্ধি হিসেবে এই যে সালফার ডাইঅক্সাইড, আর্সেনাস অক্সাইড, তারপরে যে হাইড্রোজেন সালফাইড, জলীয় বাষ্প, এগুলো যদি রয়ে যায়, তাহলে কি করে না, এই প্লাটিনাম অ্যাসবেস্টসের সঙ্গে বিক্রিয়া করে এবং অনুঘটক বিষ হিসেবে কাজ করে। তাহলে এখানে প্লাটিনাম অ্যাসবেস্টসের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেখানে খুব অল্প দামে আমরা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করতে পারি বা ইউজ করতে পারি, যেটার দামও কম এবং হচ্ছে কার্যকারিতা একই থাকে। তাই জন্য আমরা কি করি, প্লাটিনাম অ্যাসবেস্টসের বদলে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করে থাকি। তাহলে আজকের এই ক্লাসে আমরা পড়লাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির যে রাসায়নিক বিক্রিয়াগুলো, এগুলোই তোমাদের সিলেবাসে আছে এবং এখান থেকেই তোমাদের মাধ্যমিকে প্রশ্ন আসে, টেস্টেও প্রশ্ন আসে। তাই তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ো। এর আগের ক্লাসে আমি পড়িয়েছি নাইট্রোজেন, তোমরা এখনও যারা এই ক্লাসটা করোনি, অবশ্যই তোমরা এই ক্লাসটা করো। দেখো আমার একদম লাস্টে ভিডিওর উপরে স্ক্রিনেই তোমরা দেখতে পাবে, ওখানে তোমরা যে টাচ করেও যেতে পারো বা আমার যে ডেসক্রিপশন বক্সেও তোমাদের এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এবং সমগ্র প্লে লিস্টটাই দেখতে পাবে। যদি তোমাদের কোনো রকম অসুবিধে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং এর পরের ক্লাসে আমরা থার্ড সামেটিভ মানে টেস্ট পরীক্ষার জন্য যে যে চ্যাপ্টারগুলো বাকি রয়ে গেল সেই চ্যাপ্টারগুলো আগে পড়ব। তার মানে হচ্ছে তেজস্ক্রিয়তা এবং হচ্ছে জৈব রসায়ন। তারপরে আমরা কি করব, আবার রিভিশন শুরু করব, মাধ্যমিকের প্রিপারেশন, মাধ্যমিক 2027 যে প্রিপারেশন, সেই প্রিপারেশন শুরু করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।